প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। শুরু করছি ১২তম অংশ। জেমি, মেরি আসলে একটা রত্ন, একেবারে খাঁটি রত্ন। ওর জীবন দর্শন অসাধারণ, অথচ মোটেই বাস্তব বিবর্জিত নয়। এমনকি আমিও এভাবে ভাবতে পারি না। ও সব দেখে, কিছুই ওর চোখ এড়ায় না, অথচ মুখটা বন্ধ রাখতে জানে। কোনো মেয়ে দূরে থাক, এমনকি বেশিরভাগ পুরুষেরও এ গুণটা নেই। অল্প বয়সী মেয়েদের মতোই ঝলমল করে করে বেশিরভাগ মহিলা। বাইরে রূপের খোলসের ভিতরে এরা আসলে অপদার্থ, বিশেষ বোকা পুরুষের চোখে ধাঁধা ধরিয়ে দিতে প্রকৃতি তাদের সৌন্দর্য দান করেছে। কিন্তু একবার ভিতরকার চেহারাটা বেরিয়ে পড়লে সব অর্থহীন হয়ে পড়ে, ঠিক কাচের পুতুলের মতো। দেখতে খুব বাহারি ও চকচকে, কিন্তু একটা টোকা দাও, দেখবে ভেঙে চৌচির হয়ে গেছে। ধারণাটা হয়তো অনেকের কাছেই চমৎকার মনে হবে, কিন্তু আপত্তি জানালো জেমি। হেলগা সম্পর্কে এভাবে বলতে পারো না তুমি, মিস্টার পেরেট। আমার কাছে ওকে একেবারে অন্তঃসার শূন্য মনে হয়নি। রাগ করল হোটেল মালিক। শুধু বাইরের চেহারাটা দেখে পটে যায় অনেকে। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। বিশ্বাস করতে পারছো না যে হেলগা আসলে শিকারী, নির্মম ও নিষ্ঠুর শিকারী। সব পুরুষ ওর কাছে ব্যবহার্য বা উপকারী, কিন্তু কেউই গুরুত্বপূর্ণ নয়। পৃথিবীর বহু বিখ্যাত পতিতা এমন মহিলাই ছিল। যৌনতা ওদের কাছে কখনোই গুরুত্ব পায়নি, বরং ক্ষমতা আর সমৃদ্ধির জন্যে সেটাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। এ ধরনের মহিলারা সবসময় কর্তৃত্ব করেছে, দাপট দেখিয়েছে। যেহেতু কোনো কিছুই এরা কেয়ার করে না। গিলিন শেকেট, অর্থাৎ ওর ভাইয়ের মতোই। সত্যি যদি সে ভাই হয়ে থাকে, নিজেকে সাধারণের ধরাছোঁয়ার বাইরের কেউ হিসাবে প্রতিষ্ঠিত করতে সমৃদ্ধি কামনা করে হেলগা। মানুষের প্রতি ঘৃণা বা অবজ্ঞা ওদের সহজাত, জন্ম থেকে নিয়ে এসেছে। ঠিক জাল সহ মাকুসার মতো। শিকার ধরার জন্যে মাকুসার জাল না হলেও চলে, কিন্তু থাকবেই। শেকেটদের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রতিহিংসা, আক্রোশ, জিঘাংসা, এসব কখনোই ছাড়তে পারবে না ওরা। দুনিয়া পাল্টে গেলেও নয়। যা আছে ওদের তাতে চলছে না, লক্ষ্য পূরণ হচ্ছে না। সেজন্য তোমারটা দরকার। কিন্তু সাবধান বন্ধু, ওদের ক্ষুধা কখনো মিটবার নয়। এরা থামতেও জানে না, এবং কখনোই লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। কোনো অবস্থায় নয়, সেটা যাই হোক। আজীবন তো ওদের কাছ থেকে পালিয়ে বেড়াতে পারবো না আমি, তিক্তস্বরে বলল জেমি। ঠিক পারবে না। সেজন্যই সময় থাকতে থাকতে সবকিছু মিটিয়ে ফেলা উচিত। তুমি যা করবে, পূবে গিয়ে সম্পত্তির উপর তোমার দাবি প্রতিষ্ঠিত করবে। সব ঝামেলা চুকে যাবে। সম্পত্তির উত্তরাধিকার একজনই, এবং সেটা তুমি। নিজ দখল নিতে নিজের দখল নিতে চাইলে তাই করবে। আর ইচ্ছে না থাকলে বেছে দিয়ে ফিরে আসবে এখানে, ওদের কাছ থেকে বহু দূরে। এখানে একটা রাঞ্চ কিনে দিব্যি বাকি জীবনটা শান্তিপূর্ণভাবে কাটিয়ে দিতে পারো। পারিবারিক যুদ্ধ বিগ্রহে জড়ানোর ইচ্ছে ছিল না বলে তোমার বাবা বরাবরই এড়িয়ে গেছে। যৌক্তিক দাবি থাকা সত্ত্বেও তা নিয়ে উপস্থিত হয়নি, মুখোমুখি হয়নি অন্যদের। লুকিয়ে থেকে বরং সব এড়িয়ে যেতে চাইছিল জন। কিন্তু একটা চূড়ান্ত ফয়সালা সবসময় বাকি ছিল, এবং সেটা জেনেই ভয় পাচ্ছিল। জানতো দাবি নিয়ে ফিরে গেলেই খুনোখুনি করতে হবে। তাছাড়া শুধু শেকেটরাই নয়, সম্পত্তির দিকে লোভী চোখ পড়েছিল অন্যদেরও। তবে এখন অবস্থা পাল্টে গেছে। শুধু শেকেটদের সামাল দিতে পারলে কাজ হয়ে যাবে। তুমি বেশ চালাক চতুর ছেলে, জেমি। বিচক্ষণ বাবার মতো নিশ্চয় পালিয়ে বেড়াবে না। সবচেয়ে বড় কথা, তোমাকে পালিয়ে থাকতে দেবে না ওরা। সবকিছু সবকিছু গ্রাস করতে হলে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, কিংবা সব কাগজপত্র হাতাতে হবে, যাতে ওগুলো ধ্বংস করে ভুয়া কাগজপত্র দিয়ে নিজেদের দাবি প্রতিষ্ঠা করা যায়। আমি তো মনে করি যত দ্রুত সম্ভব তোমার কাজে নেমে পড়া উচিত। পূবে গিয়ে ক্লেম করো,
বিশেষ করে ওরা যেহেতু এখানে তোমাকে হন্য হয়ে খুঁজছে, বাড়তি সুবিধা পাবে এতে। ওখানে কিছু বন্ধু আছে আমার, এবং দ্রুত যাতে পৌঁছাতে পারো সে ব্যবস্থাও করে ফেলতে পারবো। তাই বলছি, আজ রাতেই যাত্রা করো এবং পূবে গিয়ে আমার এক বন্ধুর সাহায্য নিয়ে নিজের দাবি প্রতিষ্ঠা করো। কি করবে বা কখন করবে সব এখন তোমার উপর নির্ভর করছে। তুমি সিদ্ধান্ত নেবে। পূবে গিয়ে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। তো এবার তোমাকে দিচ্ছি এটা। বাঘ স্কিনের থলের উপর টোকা দিল পিরেজ। তবে একটা কথা, খুব ঠান্ডা মাথায় আর সতর্কতার সঙ্গে ভিতরের জিনিসপত্র দেখো কিন্তু। রাস্তার পাশের একটা কামরায় রয়েছে জেমি। জানালায় দাঁড়ালে রাস্তার অনেকটাই চোখে পড়ে। লুই পিরেজ বেরিয়ে যাওয়ার পর জানালার কাছে চলে এলো ও। একটা চেয়ার টেনে একপাশে বসলো, যাতে হোটেলের প্রবেশ মুখটা স্পষ্ট দেখতে পায়। কে বের হচ্ছে বা কে ঢুকছে অনায়াসে দেখতে পাবে। তবে জানালার কাছের সঙ্গে কপাল বা মাথা না ঠেকালে নিচের রাস্তা চোখে পড়ে না। সেটা ঠিক হবে না। হেলগা জানালায় ওর মুখ দেখে গুলি করবে বলে বিশ্বাস করে না জেমি। কিন্তু এও বিশ্বাস করে না ওই মেয়ে একা এসেছে। আর যদি একা এসেও থাকে, সঙ্গী দুটানো কোনো সমস্যাই নয়। টাকা খরচ করলে বহু খুনি পাওয়া যায়, যারা জানালায় আগ্রহী একটা মুখ দেখা মাত্র গুলি করতে পারে। যৌক্তিক পরামর্শই দিয়েছে পিরেজ। রাতের অন্ধকারে শহর ছেড়ে চলে যাওয়া উচিত হয় উচিত ওর। একবার ওকে খুন করবার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে জানবার পর আবার চেষ্টা চালাবে প্রতিপক্ষ। অন্য কোনো পদ্ধতি প্রয়োগ করবে। সেবারও যে ভাগ্য ভালো যাবে এমন কি নিশ্চয়তা আছে? সেফ ভাগ্যের বরাতে বেঁচে গেছে এ যাত্রা। শত্রুর অধীরতা লক্ষণীয়। এরা যে শুধু জেমিকে খুন করতে চায় তা নয়, বরং ওর বাবার রেখে যাওয়া কাগজপত্র হাতাতে চায়। অথচ জেমির হাতে কাগজ আসা পর্যন্ত অপেক্ষা করেনি, বরং তার আগেই একবার চেষ্টা চালিয়েছে। বোঝাই যাচ্ছে যুক্তি বা পরিস্থিতির ধার ধারছে না। হয়তো ভেবেছে জেমিকে খুন করে কোনোভাবে কাগজপত্র হাতিয়ে নিতে পারবে। পিরেসকে বোধহয় জোর করত, কাজ না হলে খুনও করত। এদের পক্ষে সবই সম্ভব। হেলগার চাহনিতে ঠিক এটাই দেখেছে। খুনের নেশা। আগে ঝামেলা বিদায় করো, তারপর দেখা যাবে। এই হচ্ছে হেলগার দৃষ্টিভঙ্গি। বাবা রেখে যাওয়া কাগজ বা জিনিসগুলো দেখতে হবে। কাগজের বান্ডিলে খুব দক্ষতার সঙ্গে আঁকা একটা মানচিত্র দেখতে পেল জেমি। কয়েকটা সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ অবস্থান, দুটো খামার যার একটা বেশ বড়, এবং কয়েকটা চারণভূমি ও বনভূমির অবস্থান দেখানো হয়েছে। সবই রাজ্যের অন্যত্র। সঙ্গে রয়েছে দুটো ছোটখাটো পার্সেলের ডিড। ভাঁজ ও সিল করা একটা চিঠি রয়েছে। উপরে জেমের নাম লেখা। আগে ওটাই খুলল। তাতে লেখা, প্রিয় পুত্র, তুমি যখন এটা পড়ছো ততক্ষণে আমি আর এ পৃথিবীতে নেই। তোমার মা মারা যাওয়ার পর সেফ তোমার জন্য বেঁচেছিলাম। আর এখন যেহেতু আমিও নেই, সিদ্ধান্ত তুমি একাই নেবে। যদি পূবে ফিরে যেতে মনস্থ করো, তাহলে যাওয়ার আগে অবশ্যই বুড়ো কিভানের সঙ্গে দেখা করবে। ও বলে দেবে কিভাবে এগোনো উচিত। 3 পুরুষ ধরে আমাদের পরিবারে রক্তক্ষয়ী এক রেষারেষি লেগে আছে। আর যার পরিণতিতে এ পর্যন্ত 7টা ডুয়েল ঘটেছে, এবং এতে 4জন মানুষ খুন হয়েছে। অন্যভাবেও খুনোখুনি হয়েছে, ভিন্ন উপায়ে, যার অন্তত কয়েকটার মূলে ছিল বিষ প্রয়োগ। দুবার আমাকেও ডুয়েল লড়তে হয়েছে। নিজের দক্ষতায় বেঁচে গেছি বটে, কিন্তু এরপরও আমাকে বিষ প্রয়োগে এবং ভাড়াটে লোক লেলিয়ে দিয়ে খুন করবার চেষ্টা চালানো হয়েছে। আমি রীতিচোদ্য হয়ে পড়েছিলাম আমি ভীতিচোদ্দ হয়ে পড়েছিলাম। অযথা বা তুচ্ছ স্বার্থে কেন এমন রক্তারক্তি? অন্তত বংশানুক্রমে তো চলা উচিত নয়। আমার কাছে মনে হলো যথেষ্ট হয়েছে, তাই উধাও হয়ে গেলাম। তখনই তোমার মায়ের সঙ্গে পরিচয় হলো আমার, এবং আমরা বিয়ে করলাম। তোমার জন্ম হলো। মর্যাদাবোধ বলতে কিছু নেই ওদের মধ্যে। উত্তরাধিকার সূত্রে যা পেয়েছি সব শেষ করে এখন বাকি অংশের দিকে লোলুপ দৃষ্টি দিয়েছে। পরস্পরের সঙ্গে সংঘর্ষ বা চোরাগুপ্তা হামলার পর এখন ওদের পক্ষে 13 জন, আর আমাদের মাত্র 3 জন জীবিত রয়েছে। ওদের পারিবারিক নাম মেনসেল, তবে কেউ কেউ শেখের নামেও পরিচয় দেয়। আমাদের যদি কিছু হয়ে যায়, নিকটাত্মীয় হিসাবে ওরা সব সম্পত্তির উত্তরাধিকার বনে যাবে।
এস্টেট এবং অন্যান্য সম্পত্তির অধিকার পেয়ে যাবে। ভুলেও ওদেরকে হালকাভাবে নিও না। এরা প্রত্যেকে অসম্ভব চতুর, গড়পড়তা, যে কোনো মানুষের চেয়ে বুদ্ধি রাখে মাথায় এবং দুঃসাহসী ও বেপরোয়া। কোনো কিছুর পরোয়া করে না, থামতেও জানে না। অ্যাম্বুশ, অন্ধকারে পিছন থেকে ছুরি মারা কিংবা বিষ প্রয়োগে খুন করা ওদের অভ্যাস। মেয়েরা আরও বেশি ভয়ঙ্কর। শোনা যায় প্রায়ই সুরিনাম আসা যাওয়া করে ওরা, এবং সেখানে বিষ সম্পর্কিত নানা জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে। আমি তোমাকে এসব থেকে দূরে রাখবার প্রাণপণ চেষ্টা করেছি। ভেবেছি পোকারে বেশ কিছু টাকা জিততে পারলে তোমাকে স্কুলে পাঠাবো, মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলব। বড় হয়ে তুমি ব্যবসায়ী বা পেশাজীবী হবে, সম্মানিত কেউ হবে। ঈশ্বর জানেন আমি চেষ্টা ত্রুটি করিনি, কিন্তু ভাগ্য বলে একটা ব্যাপার আছে। মানুষ যা চায় সবসময় তা হয় না। আর এরই মধ্যে কানে এলো ওরা আমাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। ওদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক লোক হচ্ছে জ্যাকব নাইবেক, মেনসেলদের মামাতো ভাই বোধ হয়। সুরিনাম থেকে এসেছে কিছুদিন আগে। এখন হয়তো ওর বয়স 40-এর কাছাকাছি। যদ্দূর জানি 20 হওয়ার আগে ক্যালিফোর্নিয়া ও নেভাডার সোনার খনিতে কয়েক বছর কাজ করেছে। দেখতেও কেমন আমার জানা নেই। আরও কিছু লেখা আছে, তবে কোনোটাই উল্লেখযোগ্য নয়। মধ্যা ব্যাপার এটাই, যত শীঘ্রই সম্ভব এস্টেটের ক্লেম করতে হবে ওকে। শত্রুপক্ষের শত্রুপক্ষকে পরাজিত করতে হলে এছাড়া উপায় নেই। বয়সের সঙ্গে মানুষের মৃত্যুর ভাবনার একটা আনুপাতিক সম্পর্ক আছে। তরুণ বয়সে কেউ মৃত্যুর কথা ভাবে না, বরং মৃত্যুকে অনেক দূরের মনে হয়। কিন্তু জেমি ভাবছে, সতর্কতা ও নিজের নিরাপত্তার জন্য ভাবছে। বিষ মেশানো ট্র্যাক্টর কথা মনে পড়ল ওর। চিন্তিত হওয়ার মতোই ব্যাপার। জ্যাকব নাইবেক, চেহারার বর্ণনা নেই, কিন্তু 40 বছরে একজন মানুষ, ভয়ঙ্কর মানুষ। খুব সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত হবে ওর, বুঝতে পারছে জেমি, এবং একা চলতে হবে। আরও একটা কাগজ রয়ে গেছে, একটা মানচিত্র, তবে খুবই পুরানো, প্রাচীন বলা চলে। চমৎকার পালিশ করা হরিণের চামড়ার উপর আঁকা হয়েছে। এক নদীর তীরে দুর্গ বা তেমন কিছু একটার অবস্থান দেখানো হয়েছে। আর আছে একটা ইন্ডিয়ান গ্রাম, উঁচু ক্লিপের লাগোয়া এক চিলতে বনভূমি রয়েছে পাশে। উল্টো দিকে গভীর ক্যানিয়ন আর বিস্তীর্ণ তৃণভূমি রয়েছে। ক্যানিয়নের দেয়ালের নির্দিষ্ট এক জায়গায় গর্ত দেখানো হয়েছে, কিংবা গুহাও হতে পারে, যার ঠিক সামনে রয়েছে একটা ঝর্ণা। মানচিত্রের কি তাৎপর্য বা এতে আসলে কি বোঝানো হয়েছে বিন্দুমাত্র ধারণা নেই জেমির। তবে অনুমান করেছে বাবার কাছ থেকে পাওয়া সবকিছুর মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কেন অন্য কাগজের সঙ্গে এ ব্যাগে রাখা হয়েছে? দৃশ্যত অতি পুরানো মানচিত্র হলেও জেমির উত্তরাধিকারের একটা অংশ। অদ্ভুত ব্যাপার হচ্ছে মানচিত্রের জায়গাটা কোথায় তা লেখা নেই। পুরো পৃষ্ঠা জুড়ে স্কেচ বা এটা ওটার প্রতিকৃতি, কিন্তু একটা অক্ষরও লেখা হয়নি। নামধামহীন প্রকৃতি, কিছু স্বাভাবিক চালচিত্রের বাইরে কিছুই নেই। মানচিত্রের তাৎপর্য শুধু সেই বুঝবে যে জানে এটা কোন জায়গার। জায়গা চেনা থাকলে সব পরিষ্কার হয়ে যাবে। আচমকা কি মনে করে পেট্রোলের ভাঁজ খুলে ফেললো জেমি। মাঝে মধ্যে এতে বাড়তি কাপড় ঢুকিয়ে রাখে। আরও আনুষাঙ্গিক কয়েকটা জিনিসের ভাঁজ থেকে ওর পুরানো হয়ে যাওয়া বাকি স্কিন শার্ট বের করলো। একসময় শিকার করতে যেত এটা পরে। গুড়ি কয়েক জায়গায় কাটার খোঁচা লেগেছে বটে, তবে এখনো ব্যবহার করা যায়। শার্টের পিছন দিকে উল্টো পিঠ মেলে ধরল। তারপর কোমরের কাছ থেকে সামান্য উপর থেকে বাক স্কিনের মানচিত্রটা শার্টের বাক স্কিন কাপড়ের সঙ্গে সেলাই করে ফেলল। সচেতন ছিল যাতে মানচিত্রের সামনের পৃষ্ঠ আর শার্টের ভিতরের দিক মুখোমুখি হয়। ফলে বাইরে থেকে মানচিত্রের অবস্থান বোঝা যাবে না বা দেখাও যাবে না। সেলাই শেষ করে উঠে দাঁড়ালো জেমি, আর মোড়া ভাঙল। দৃষ্টি চলে গেল জানালার বাইরে। রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে একটা লোক। অপেক্ষাকৃত ছায়াময় জায়গায় দাঁড়িয়েছে বলে ঠিক ঠাওর করা যাচ্ছে না, তবে জেমির সতর্ক চোখ এড়িয়ে যেতে পারেনি। ঠান্ডায় শরীর গরম রাখতে ভারী কোট গায়ে চাপিয়েছে সে। জানালার একপাশে সরে গেল জেমি, তারপর শেড টেনে দিল। দরজার কবাট ফাঁক করে শূন্য হলরুমে উকি দিল।
কেউ নেই। দ্রুত 2 কদম ফেলে ঠিক পাশের কামরায় ঢুকে পড়ল। খদ্দের নেই বলে দরজা খোলাই রয়েছে, কামরাও শূন্য। পেছনের দরজা ভিড়িয়ে দিল জেমি। অন্ধকার কামরায় ঠায় দাঁড়িয়ে থাকলো। অন্ধকারে চোখ সয়ে আসবার পর সন্তর্পণে পা বাড়ালো। জানালার কাছে এসে দাঁড়িয়ে বাইরে দৃষ্টি রাখলো। নিশ্চিন্ত যে অন্ধকারের কারণে বাইরে থেকে ওকে দেখা যাবে না। তাছাড়া কেউ যদি নজর রেখে থাকে, নির্ঘাত ওর কামরায় চোখ রাখছে। ভারী কোটলা এখনো দাঁড়িয়ে আছে, তবে ছায়ার কারণে তার কাঠামো স্পষ্ট দেখা যাচ্ছে না। রাস্তা ধরে এগিয়ে এলো আরো একজন। কোটলার সঙ্গে যোগ দিল। মুখ তুলে হোটেলের দিকে তাকাতে তার অস্পষ্ট মুখ চোখে পড়ল। একাধিক লোক তাহলে ওর উপর নজর রাখছে। নিজের কামরায় ফিরে এসে জিনিসপত্র গুছিয়ে ফেলল জেমি। জুত করে বাঁধল ব্ল্যাঙ্কেট রোল, তারপর বাতি নিভিয়ে শুয়ে পড়ল। ঘুমাবে না, বরং অপেক্ষার সময়টা বিশ্রাম নিয়ে কাটাবে। বেড়ারা বাইরের ঠান্ডায় ঠায় দাঁড়িয়ে থাকুক। কিছুক্ষণ পর কাঁধে কারো স্পর্শ পেল। লুই পিরেজ। এতক্ষণ তার জন্যই অপেক্ষা করছিল জেমি। বাতি জ্বেল না, নিচু স্বরে বলল সে। আমার পিছন পেছন এসো। বিছানা ছাড়ল জেমি। রাইফেল ও বেডরোল তুলে নিয়ে লুই পিরেজকে অনুসরণ করল। অন্ধকার হলরুম ধরে নিঃশব্দে এগোলো দুজন। সবার অগোচরে ওকে কিভাবে হোটেল থেকে বের করে দেবে পিরেজ, একমাত্র সেই জানে। সামনের দরজা শহরের মূল রাস্তায় উন্মুক্ত হয়েছে, আর পেছনের দরজা দিয়ে বেরোলে খোলা একটা জায়গা পড়বে। সামনে যেহেতু দুজন আছে, প্রতিপক্ষ যে পিছনে লোক রাখবে এতে বিস্ময়ের কিছু নেই। পথ দেখিয়ে জেমিকে পিছনের দরজার কাছে নিয়ে এলো সে। থামলো। বাইরে অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে এলো জেমির। শুনে মনে হলো মাতালের তর্ক চলছে। তারপর সমস্বরে কয়েকজন চড়া কিন্তু বেসুরে গলায় গান ধরল। জেনে উইথ দ্য লাইট ব্রাউন হেয়ার। বেরিয়ে যাও, ফিসফিস করে বলল পিরেজ। ওদের সঙ্গে যোগ দাও। গান গাইতে হবে না বা কিছু বলতেও হবে না, সেফ ওদের দলে ভিড়ে গিয়ে সরে পড়ো এখান থেকে। পিরেজ দরজার কবাট ফাঁক করলো। সামান্য ক্যাচ ক্যাচ শব্দ হলো। চট করে বেরিয়ে এলো জেমি। লোকজনের ভিড় হোটেলের ল্যান্ডিংয়ে। আবার দরজা খুলে গেল এবং এবার ক্ষণিকের জন্য হলরুমের আলো এসে পড়ল বাইরে ভিড় করা লোকজনের উপর। অনেক হয়েছে বয়েজ। পিরেজের কণ্ঠে অনুরোধ। এবার দয়া করে যার বাড়ি যাও। আমার খদ্দেররা সবাই ক্লান্ত, ঘুম দরকার ওদের। তোমরা এভাবে চেঁচাতে থাকলে একদণ্ড ঘুমাতে পারবে না কেউ। আরে দেখো কে এসেছে, উৎফুল্ল ও জড়ানো কণ্ঠে বলল এক মাতাল। ফ্রেন্স লুই, বুড়ো ফ্রেন্সই ভালো মানুষ। এসো তো লুই, এক পেয়ালা পান করো আমাদের সঙ্গে। হাতে এক গাদা কাজ রেখে তোমাদের সঙ্গে পান করব? মাথা কি খারাপ হয়ে গেছে আমার? ধৈর্য। হোটেল মালিকের কণ্ঠে। জানো, মাতালদের সঙ্গে চোটপাট দেখালে হিতে বিপরীত হবে। তবে তবে একটা কাজ করতে পারি। তোমরা বরং অন্য কোথাও গিয়ে মনের সুখে গান গাইতে থাকো। তোমাদের উৎসাহ দিতে কয়েকটা বোতল দিচ্ছি। রাজি? চোস্ত প্রস্তাব। সব উৎসাহে চেঁচালো জেমির পাশের লোকটা। না, তুমি মানুষটা মন্দ নাও ফেন্সি। মনে আছে কারখানায় একই শিফটে কাজ করতাম আমরা? সারা রাজ্যে ঢোল পেটাবে নাকি? হাসতে হাসতে বলল লুই পিরেজ। আমার অতীত সবাই জানে, নতুন করে তোমার বলতে হবে না। যাও, বোতল কটা নিয়ে জলদি এখান থেকে বিদায় হও, নইলে আমার সব খদ্দের হোটেল ছেড়ে চলে যাবে। বিশ্রাম দরকার ওদের। আচ্ছা বাপু, তুমি অমন করছো কেন? বলল আরেক মাতাল। বিনে পয়সায় গান শুনতে পাচ্ছে তোমার খদ্দেররা। ঘুম পাড়ানি গান। তুমিও বরং আমাদের সঙ্গে যোগ দাও আরেকদিন। এবার ভাগো সবাই। দরজা বন্ধ করে দিল পিরেজ। হেলে দুলে এগুলো মাতালের দল। কোরাস গাইছে সবাই। কারো কারো হাতে বোতল দেখা যাচ্ছে, উপর করে গলায় ঢালছে কিংবা শূন্যে তুলে নাচাচ্ছে। মাঝে মধ্যে বোতল হাত বদল হচ্ছে এবং টেন্টিং টুইটান অন এখন টেন্টিং টুইন টেন্টিং টুনাইট অন দ্য ওল্ড ক্যাম্প গ্রাউন্ড গাইছে ওরা। পাশের লোকটা জেমির গলা জড়িয়ে ধরে হাঁটছে। কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করলো। ওই যে কটনউডের নিচে বাঁধা আছে তোমার ঘোড়া দুটো। গাছের নিচে পৌঁছলে দল থেকে সটকে পড়বে তুমি। তারপর নিজের রাস্তা ধরবে। নিশ্চয়, ধন্যবাদ। বাদ দাও।
লুইয়ের বন্ধু মানে আমাদেরও বন্ধু। শহরের মাঝামাঝি চলে এসেছে দলটা। বাড়িঘরের পিছনে চওড়া খোলা জায়গা ধরে এগোচ্ছে। বেশ কিছু কটনট রয়েছে সামনে। দূর থেকে গাঢ় কাঠামো চোখে পড়ছে। বেশ রাত হলেও বহু বাড়িতে আলো জ্বলছে। ঘুমায়নি ক্লান্ত মানুষগুলো। শোয়ার প্রস্তুতি নিচ্ছে কেউ কেউ। গাছের নিচে আসতে সন্তর্পণে সরে পড়ল জেমি। এক গাছের গুড়ির সঙ্গে মিশে দাঁড়িয়ে থাকলো। দূর থেকে হোটেলের উপর নজর রাখছে। এখন পর্যন্ত মাতাল মাইনারদের অনুসরণ করেনি কেউ। কেউ এদিকেও আসেনি। দৃশ্যত লুই পিরেজের পরিকল্পনা কাজে দিয়েছে। সবার অগোচরে নিজের হোটেল থেকে জেমি ট্রেভেলিয়ান নামে এক খদ্দেরকে বিদায় করে দিতে সক্ষম হয়েছে। স্যাডলে চড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করলো জেমি। তারপর বাড়ি ঘরের পিছন পথ ধরে এগিয়ে চলল শহরতলির দিকে। বাড়ি থেকে ছিটকে আসা আলোর ব্যাপারে সতর্ক এড়িয়ে যাচ্ছে। শহর থেকে বেরিয়ে দক্ষিণের টেইল ধরল। কিলিয়ার ক্রিক ধরে এগোচ্ছে। মাঝে মধ্যে থেমে কান পাতল। কেউ অনুসরণ করলে খুরে শব্দ হবে, কিন্তু তা শুনতে পেল না। তবে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে প্রথম সুযোগে টেইল ত্যাগ করবার সিদ্ধান্ত নিয়ে রেখেছে। চাঁদ যখন আকাশ চাঁদ যখন মাঝ আকাশে উঠে গেছে, জেমি তখন শিকাগো লেক সম্মুখী অস্পষ্ট টেইল ধরে এগিয়ে চলেছে। শত্রুপক্ষ বোধহয় ওর উধাও হওয়ার কথা জানে না, কিংবা এমন কিছু হতে পারে তাও ভাবেনি। অন্তত তেমন সম্ভাবনাই বেশি। জেমি নিজেও কিছু বলেনি কাউকে। সেক্ষেত্রে আশা করা যায় লুই পিরেজের হিসাব অনুযায়ী শত্রুপক্ষের চেয়ে বেশ কিছুটা এগিয়ে থাকতে পারবে ও। পশ্চিমে গেলে সিলভার প্লুম ও বেকারভিলে যেতে হতো, আর পূব দিকে গেলে পড়বে আইডাহো ফলস ও ডেনভার, এবং সেটাই যৌক্তিক ছিল। কিন্তু জেমি ধরেছে এবড়ো খেবড়ো রুক্ষ এলাকার টেইল। পেছনে আসা ফেউ যদি খসাতে হয়, সবচেয়ে অস্বাভাবিক কাজটাই করতে হয়। তাই করেছ। ভোর হলো যখন, জেমি তখন চিপ মাউন্টেনের কাঁধ পাড়ি দিচ্ছে। পিছনে ফিরে বা টেইল জরিপ করে এমন কোনো প্রমাণ দেখতে পায়নি যাতে মনে হবে কেউ অনুসরণ করছে। ঘোড়া বদল করতে কিছুক্ষণের জন্য থামলো। তারপর আবার যাত্রা করে কাপ ক্রিকে নেমে এলো এবং লাগাতার এগিয়ে ট্যাবলসামে পৌঁছলো। পাহাড় শ্রেণীর কোল থেকে সরে এলো জেমি। সামনের দিগন্তে হকব্যাক মাউন্টেনের আবছা কাঠামো চোখে পড়ছে। পেটে রাক্ষসে ক্ষুধা ওর, আর ঘোড়া দুটো হাড় ক্লান্ত হয়ে পড়েছে। নিকট ভবিষ্যতে ওদের কাছ থেকে টানা সেবা পেতে হলে শিগগিরই কোথাও থামতে হবে। মিনিট কয়েক পর পাথুরের জমিতে নিচু একটা বাড়ি দেখতে পেল। লাগোয়া করালে কয়েকটা ঘোড়া চড়ছে। একপাশে খোলা জমিতে সবজির বাগান, বাইরে কাঠের ফটক। সামনে এসে ঘোড়া থেকে নামলো জেমি। দরজায় এসে দাঁড়ালো এক লোক। ভিতরে এসে বসো, বলল সে। আমরা মাত্রই টেবিলে বসেছি। ধন্যবাদ, আন্তরিক স্বরে কৃতজ্ঞতা প্রকাশ করলো জেমি। পানি খাওয়াতে ঘোড়া দুটোকে ট্রাফের কাছে নিয়ে গেল। ওদের তেষ্টা মিটতে করালে ঢুকিয়ে ঘাসে ছেড়ে দিল। কালো গেল্ডিংয়ের পিঠ থেকে গিয়ার নামিয়ে রাখলো মাটিতে। তারপর বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। দুই তরুণ তরুণী বাড়ির বাসিন্দা। দুজনেই ব্লান্ড এবং কারো বয়সী ওর চেয়ে খুব বেশি হবে না। বাড়িটা বেশ পরিচ্ছন্ন। অনেক দূর থেকে এসেছো? জানতে চাইল তরুণ। হ্যাঁ, সচরাচর টেইল থেকে জায়গাটা বেশ দূরে, তাই কালে ভদ্রে কাউকে দেখা যায়। পাহাড়ের ওপাশে কাজ করি আমি, বলল জেমি। ক্যানসাসে আমার বাড়ি যাচ্ছি। পরিবারের সঙ্গে দেখা হয় না অনেক দিন। খাওয়ার ফাঁকে খাওয়ার ফাঁকে নানা বিষয়ে কথা বলল ওরা। ঘাসের অবস্থা, বৃষ্টি, রূপা আর মাংসের দাম, স্বাভাবিক যেসব আলাপ হয়। এ সময় কলোরাডায় মাংসের খুব চাহিদা যাচ্ছে, তাই দামও বেশি। লোকজন কম আসে, তাই খবর জানবার মতো কোনো মাধ্যম নেই। স্বভাবতই বাইরের দুনিয়া সম্পর্কে উৎসুকের শেষ নেই তরুণ তরুণীর। খুঁটিনাটি বিষয় নিয়ে জানতে চাইছে জেমির কাছে। নিজে নিজ অভিজ্ঞতা ও জ্ঞান থেকে দুজনকে সন্তুষ্ট করবার চেষ্টা করলো। থেকে যাওয়ার অনুরোধ এলো। তরুণ চাপাচাপিও করলো, কিন্তু রাজি হলো না জেমি। অনেক দূর যেতে হবে ওকে।
রাতটা এখানে কাটালে পিছিয়ে পড়বে। এ ফাঁকে হয়তো ব্যবধান ঘুচিয়ে ফেলবে শত্রুরা। জেনে শুনে তা করা যাবে না। বাড়ি ছাড়িয়ে প্রায় মাইলখানেক দূরে নিচু টিলার উপরে উঠে পিছন ফিরে তাকালো জেমি। তখনও আঙিনায় দাঁড়িয়ে আছে স্বামী স্ত্রী। দেখে মনে হলো হাত নাড়ছে, তাই পাল্টা হাত নাড়ল ও। যদিও জানে তারা দেখতে পাবে না। পরিচম ও দীর্ঘচেতা মানুষেরা অদম্য মনোবল নিয়ে রুক্ষ ও বিরান এলাকায় টিকে থাকতে চেষ্টা করছে। অসুস্থতা বাগড়া না দিলে এখানে দিব্যি টিকে যাবে এরা। তবে তখনই প্রতিবেশীর দরকার হয়, মেয়েদের সঙ্গ দরকার হয় অন্য মেয়েদের। খুব বেশি দিন একাকী থাকলে এরা হাঁপিয়ে ওঠে। উত্তরে ডেনভার, তবে সেদিকে যাওয়ার কোনো তাগিদ প্রদর্শন করছে না জেমি। সেফ আড়াআড়ি বিস্তীর্ণ পেইরি পাড়ি দিচ্ছে। পিছনে ফেলে যাচ্ছে ফ্রন্ট রেঞ্জ। এখন ইন্ডিয়ান এলাকা ধরে এগোচ্ছে ও। কোমাঞ্চি, চিয়ানি ও আরাপাহদের আবাস। আরও পূবে থাকে কিউয়ারা, আর উতেরা প্রায় পুরো এলাকা জুড়ে থাকে। ওর বাবার সঙ্গে উতেদের ভালো সম্পর্ক ছিল, তবে উয়ারে বা সোয়ানোদের সঙ্গেও পরিচয় ছিল। কোথাও কোথাও অবশ্য সোয়ানোর বদলে সাভানো নামটারও প্রচলন রয়েছে। জন টেভলিয়ানের সঙ্গে ইন্ডিয়ানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নেপথ্যের কারণ অবশ্য জেমির জানা নেই, কিন্তু সম্পর্ক যে ছিল তাতে কোনো সন্দেহ নেই। যেভাবেই হোক হয়তো কোনো উপকার করেছিল ওদের, কিংবা ওদের আস্থা অর্জন করেছিল। ইন্ডিয়ানদের সম্পর্কে যত বদনামি থাকুক, জেমি জানে ওরা খুবই সাহসী, সমর্থ ও শক্তিশালী। ওদের মতো ধৈর্য বা সহ্য শক্তি বোধহয় দুনিয়ার আর কোনো জাতের মধ্যে নেই। জেমি আশা করছে যাত্রাপথে ইন্ডিয়ানদের সঙ্গে দেখা হবে না। ব্যক্তিগতভাবে কারো সঙ্গে পরিচয় নেই ওর। দেখা হলে হয়তো সেটা সংঘর্ষে গড়াতে পারে। কাউকে খুন করবার ইচ্ছে যেমন নেই ওর, তেমনি নিজেও খুন হতে চায় না। সেক্ষেত্রে সম্ভাব্য শত্রুর সঙ্গে দেখা না হওয়াই উত্তম। রাতে উইলো ক্রিকের ধারে ক্যাম্প করলো। কফি তৈরি করে লুজ পিরেদের দেয়া ঠান্ডা মাংস ও রুটি খেলো। ক্লান্ত দেহে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে গভীর ঘুমে তলিয়ে গেল। ঠান্ডা কুয়াশাচ্ছন্ন ভোরে চোখ মেলে তাকালো জেমি। চারদিকে সবকিছু ভিজে গেছে কুয়াশায়। ফেরিতে শীতল বাতাস বইছে। এ সময় গরম খাবার ও কফি দরকার, কিন্তু চিন্তাটা বাতিল করে দিল। সামান্য কিছু খাবার মুখে দিয়ে স্যাডল জুড়ল ও মিনিট দুই পর যাত্রা করলো রোয়ানের পিঠে। চারপাশে কুয়াশার অস্বচ্ছ চাদর। এ ধরনের আবহাওয়ায় পথ চলা বিপজ্জনক হতে পারে, কারণ ঠিক কোন দিকে যাচ্ছে ঠাউর করা মুশকিল। ঘোড়ার দুই কানের বাইরে আর কিছু দেখা যায় না বললেই চলে। ক্ষীণ ও অস্পষ্ট একটা টেইল ধরে এগিয়ে চললেও আদপে জেমির ধারণা নেই ওটা ওকে কোথায় নিয়ে যাবে, কিংবা সামনে কি আছে। সহসা মনে হলো ওর বা ঘোড়া দুটোর তৈরি করা শব্দ ছাড়াও অন্য কোনো আওয়াজ শুনতে পেয়েছে। চট করে লাগাম টানলো, কান পেতে শুনল। হ্যাঁ, ঠিকই শুনেছে। কেউ আছে আশেপাশে, কিংবা কোনো কিছু। কুয়াশার চাদরের কারণে দেখা যাচ্ছে না বটে, কিন্তু খুব কাছাকাছি রয়েছে। 14। একজন নয়, একাধিক রাইডার কাছাকাছি কোথাও রয়েছে। ক্রমে এগিয়ে আসছে। ফিসফিস করে ঘোড়া দুটোর সঙ্গে কথা বলল জেমি। রোয়ানের উপর আস্থা আছে ওর, কিন্তু গেল্ডিংকে নিয়ে যত চিন্তা। হুট করে চিহি ডাক ছেড়ে বসলে সর্বনাশ হয়ে যাবে। অন্য ঘোড়ার উপস্থিতি টের পেয়ে ডাক ছাড়তে পারে ওটা। কান খাড়া হয়ে গেছে ওদের। জেমির মতোই অস্বস্তি ও উদ্বেগের মধ্যে আছে, তবে শব্দ করল না কোনোটাই। খুরের শব্দ আরো কাছিয়ে আসছে। রাইফেলের জন্য দূরত্বটা কম, চট করে গুলি করতে সমস্যা হবে। তাই হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে নিল জেমি। অপেক্ষায় থাকলো। খুরের শব্দ কাছে চলে এসেছে। খুরের শব্দ আরো কাছে আসছে। আরো কাছে বড়জোর 50 বা 60 গজ। একটু পর প্রায় নাকের ডগায় উপস্থিত হলো রাইডাররা। তুমুল বেগে ঘোড়া ছুটিয়ে ওকে পাশ কাটিয়ে চলে গেল। ডেনভারের দিকে যাচ্ছে।
খুরের শব্দ ছাপিয়ে চড়া স্বরের একটা খিস্তি শুনতে পেল এবার। মিনিট কয়েক অপেক্ষা করলো জেমি, তারপর হোলিস্টারে ফেরত পাঠালো পিস্তল। খুরের শব্দ বেশ দূরে চলে গেছে এখন। হাঁপ ছেড়ে আবার যাত্রা করলো ও। প্রথমে কিছু দূর পর্যন্ত ঘোড়া দুটোকে হাঁটালো, তারপর দুলকি চালে ছোটালো। লোকগুলো যেই হোক, ওর ব্যাপারে আগ্রহী নাও হতে পারে, তবে যতই দলবদ্ধ হোক, ইন্ডিয়ান এলাকায় এভাবে চলাফেরা করা বেশ বিপজ্জনক বটে। যেহেতু রেড স্কিনরা শান্ত নেই, বরং ঘোরাফেরার মধ্যে রয়েছে এবং মৌকা পেলে অসতর্ক রাইডারদের উপর হামলা করে বসছে। শুধু যে ইন্ডিয়ানদের পক্ষ থেকে ভয় তা নয়, বরং সাদা রেনিগেড আর আউটলরা সম্ভাব্য শত্রু হতে পারে। আইনের হাত থেকে বাঁচতে ইন্ডিয়ান এলাকায় ঠাঁই গেড়েছে বহু রেনিগেড বা দস্যু, এবং এরা এখানে মোটেই ভালো মানুষ হিসাবে বাস করছে না, বরং সুযোগ পেলেই লুটপাট, খুন, জখম চালাচ্ছে। শিকার সাদা মানুষ কি ইন্ডিয়ান তার বাছবিচার করছে না। একটু অসতর্ক হলেই সমূহ বিপদ। একসময় বুঝে শুনে গুলি করত মানুষ, বিশেষ করে বয়স্ক ও অভিজ্ঞরা। কোথায় গুলি করছে তা না দেখে, অর্থাৎ টার্গেট চোখে না পড়লে গুলি করতো না। কিন্তু সময় বদলে গেছে। বহু আনারি এখন সে বাহবা কুড়ানোর জন্যে না দেখেই গুলি করে বসে। কিছু একটা নড়েছে, ব্যাস ট্রিগার টেনে দেয়। সূর্য উঠে গেছে ইতিমধ্যে, কুয়াশাও সরে যাচ্ছে। চারপাশে বিস্তীর্ণ ও উন্মুক্ত প্রান্তর দেখতে পেলেও গতি কমিয়ে ফেলেছে। দূর দিগন্তে ঝাপসা দেখাচ্ছে পাহাড় শ্রেণী ও পর্বত শৃঙ্গের অবয়ব। কয়েকশো গজ দূরে তৃণভূমিতে চড়ছে অ্যান্টিলোপের একটা পাল। অন্তত 200 জন্তু রয়েছে পালে। মাথা তুলে দেখছে কোন ধরনের জন্তু একটা ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে। অস্বস্তিতে পড়ে গেছে ওরা, ছটফট করছে, তবে কোনোটাই পালিয়ে গেল না। দুপে জন্তুটা বিপজ্জনক কিনা বুঝতে পারছে না। জেমির হাতে রাইফেল থাকলে নির্ঘাত ভোঁ দৌড় দিত। দুপুর নাগাদ বক্স এল্ডার ক্রিকের ধারে থামলো জেমি। ক্রিকটা প্রায় শুকিয়ে গেছে, পুরো প্রবাহ নেই। নিচু কিছু গর্তে পানি জমে আছে। ঘোড়ার পিঠ থেকে গিয়ার খসিয়ে পানি পান করালো, ঘাসে ছেড়ে দিল দলাই মলাই করে। তারপর কফি তৈরি করতে আগুন জ্বালালো। ক্রিকের একেবারে কিনারে ক্যাম্প করেছে ও। বড় কয়েকটা স্প্রুস ও অ্যালডার ছাড়াও মেসকিট এবং উইলো ঝোপ রয়েছে। আর রয়েছে সবুজ ঘাস। শুকনো কাঠ সংগ্রহ করে আগুন জ্বেলেছে। ঘন ঝোপঝাড় ও গাছের কারণে সামান্য যাও বা ধোঁয়া তৈরি হবে, গাছের কারণে চোখে পড়বে না, বরং কয়েক সেকেন্ডের মধ্যে মিশে যাবে বাতাসের সঙ্গে। তাই আশা করা যায় আগুন ও ধোঁয়া কোনোটাই কারো চোখে পড়বে না। ঢালু তীরের উপর ক্যাম্প করেছে ও, ক্রিকের ভিতরের দিকে, তাই সেফ দাঁড়ালেই সামনের বিস্তীর্ণ পেইরি চোখে পড়ছে। অথচ ক্রিকের পাড়ের কারণে ওকে দেখতে পাবে না কেউ। কফি তৈরি, খাওয়া বা পরে একটা ঘোড়ার পিঠে স্যাডল পরানোর ফাঁকে বারবার পেইরি খুঁটিয়ে জরিপ করল, কিন্তু সন্দেহজনক কিছু চোখে পড়ল না। কড়া 3 কাপ কফি গিলেছে, অথচ তারপরেও ঝিমুনি লাগছে। এর কারণ আর কিছু নয়, ক্লান্তি। ঘণ্টাখানেক পর আবার পেইরি ধরে এগিয়ে চলল জেমি। যতটা সম্ভব নিচু জমিতে চলছে, প্রায়ই গতিপথ পরিবর্তন করছে, যাতে কেউ ওর উপর নজর রাখতে অতি আশাবাদী হয়ে অ্যাম্বুশ করতে অ্যাম্বুশ করতে না পারে। দুপুর গড়াচ্ছে, কিন্তু গরম কমেনি। তপ্ত হলকা ছড়াচ্ছে সূর্য, রোদে পিঠ তাতাচ্ছে। নিথর পেইরি খা খা করছে, দূরে নাচছে তাপ তরঙ্গ। একটানা তাকিয়ে থাকতে চোখে জ্বালা ধরে যাচ্ছে। বহুদূরের ন্যাড়া বেছিনে প্রকাণ্ড নীল এক রোদ চোখে পড়ছে, যার আদৌ কোনো অস্তিত্ব নেই। মায়া মরীচিকা। নিচু এক টিলার চূড়ায় একটা মোষ দেখা গেল। আকাশের পটভূমিতে ওটাকে জমকালো ও প্রকাণ্ড দেখাচ্ছে বটে। 4 পা যেন এক একটা মুগুর। ওটাকে কাছে দেখালেও জেমি জানে আসলে অন্তত 1 মাইল দূরে। বন্ধুর এ প্রান্তরে মরীচিকা যেমন অহরহ দেখা যায়, তেমনি পরিষ্কার আবহাওয়া দৃষ্টিভ্রমও তৈরি করে। দূরের জিনিসও খুব কাছে ও বড় দেখায়।
ক্রমে পূবে এগিয়ে চলেছে ও। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে, সবকিছুর ছায়া লম্বা হচ্ছে। এ পর্যন্ত কোনো মানুষ চোখে পড়েনি ওর, কিছু নড়তেও দেখেনি। শুধু মাঝে মধ্যে মোষ, এন্টিলোপ বা দলছুট গরু দেখেছে কয়েকটা। কাউকে দেখতে না পেলেও অস্বস্তি যাচ্ছে না, মন খুঁতখুত করছে। এতক্ষণে নিশ্চয় সক্রিয় হয়ে উঠেছে শত্রুরা। ওরা ক্যারোলিনায় প্রবেশ ঠেকাতে ক্যারোলিনায় প্রবেশ ঠেকাতে তৎপর হয়ে পড়েছে। নিশ্চয় জেনে গেছে বিষ প্রয়োগে ওকে হত্যার ষড়যন্ত্র বা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। হেলগার কৌশলে কাজ হয়নি, তাই পূবে ক্যারোলিনা মুখী টেইলে ছুটবে জেমিকে ঠেকাতে। মেনসেলদের আত্মীয়দের কেউ কেউ পূবে থাকে এখনো। গ্লিন বা হেলগা এখানে থাকলেও অনায়াসে টেলিগ্রাফের মাধ্যমে জেমির খবর পাঠিয়ে দিতে পারবে। পশ্চিমে টেলিগ্রাম চালু হয়েছে 7-8 বছর হলো, এবং ক্যাটলম্যান বা অন্য ব্যবসায়ীরা এখন অহরহ তার বার্তা ব্যবহার করছে। মেনসেলদের সম্পর্কে যেহেতু জেনে গেছেও, কিছুটা হলেও তাদের নিয়ে অস্বস্তি ও উদ্বেগে ভুগছে। কেন ভুগবে না? তার বার্তা পাঠিয়ে নিশ্চয় অন্যদের খবর দিয়েছে হেলগা বা গিলেন শেকের। এবং এ মুহূর্তে যদি তাদের কেউ কেউ অতি উৎসাহী হয়ে জেমি টেভিলিয়ানকে ঠেকাতে পশ্চিম দিকে যাত্রা করে থাকে, তাহলে বিস্ময়ের কিছু থাকবে না। ওদের কাছে জেমি শুধু শত্রুই নয়, বরং অভীষ্ট লক্ষ্য অর্জনের পথে একমাত্র বাধা। ওকে সরিয়ে দিতে পারলে $1,00,000 সমুদয় সম্পত্তি হাতিয়ে নিতে পারবে। জেমির বদ্ধমূল ধারণা, এ মুহূর্তে পূবের মেনসেল বা শেকেররা হেলগা বা গিলিনের কাছ থেকে খবর পেতে অধীর অপেক্ষায় আছে। উপরন্তু ভাই বোনের সাফল্যও কামনা করছে নিজেদের সাথে। বন্ধুর প্রান্তর ধরে এখন এগোচ্ছে জেমি। কোথাও খানাখন্দে ভরা, কোথাও বালির ঢিবি, শুকনো ওষ কিংবা এবড়ো খেবড়ো ও শুষ্ক খটখটে জমি। জীর্ণ কিছু ঘাস চোখে পড়ছে মাঝে মধ্যে। এক ওষ ধরে এগোতে এগোতে তীরবর্তী ঢালের উপর পুরানো একটা ক্যাম্প আবিষ্কার করল। বেশ কয়েকদিন আগের, ছাই, আধা পোড়া কাঠ ও ঘাসের অবশিষ্টাংশ পড়ে আছে। স্যাডল ছেড়ে পড়ে থাকা কাঠ ও ঘাস ব্যবহার করে আগুন জ্বালালো ও। পরিত্যক্ত জ্বালানি যা আছে তাতে অনায়াসে কফি তৈরি করা যাবে। নির্জন ও নিথর প্রান্তর, শব্দ যা হচ্ছে সব ওরই নড়াচড়া, স্পারের ঝনঝন, মাটিতে বুট ঘষানোর অস্পষ্ট আওয়াজ এবং আগুনে কাঠ পুড়বার পটাপট শব্দ। চারপাশে তীক্ষ্ণ নজর রেখেছে ও, এবং ঘোড়া দুটোর উপরও নির্ভর করছে। জানে কেউ এলে জন্তু দুটো ঠিক সজাগ করবে ওকে। বন প্রান্তরে মানুষের চেয়ে বরং জন্তু জানোয়ারের ইন্দ্রিয়গুলো অনেক বেশি তৎপর, তীক্ষ্ণ ও কার্যকরী হয়। বাস্তবতা হচ্ছে শিকার বনে গেছে ও। ব্যাপারটা প্রায় সর্বক্ষণ কোণঠাসা করে রেখেছে ওকে। স্বভাবতই অনুভূতিটা পছন্দ করতে পারছে না, অস্থির ও ত্যক্ত বোধ করছে। যদিও এ মুহূর্তে ঠিক এ গুণগুলোই দরকার ওর, যেহেতু অতি নিশ্চিত ও নির্ভর হলে তার পরিণামে চরম মাসুল গুনতে হতে পারে। যারা ওকে খুঁজছে তাদের সামর্থ্য সম্পর্কে অনুমান করতে পারছে জেমি। বিপজ্জনক ও শেয়ানে লোক এরা। পরিচয় নেই, জানা নেই, কিন্তু তবুও ঠিক বুঝতে পারছে বাবার দেওয়া তথ্য আর লুই পেরেজের কথায় গিলিন শেকেট বা অন্যদের সম্পর্কে সম্যক ধারণা পেয়ে গেছে। আর দুই ভাই বোনকে কিছুটা তো নিজেই জানতে পেরেছে। গিলিন যদি হয় ধূর্ত, কৌশলী, বেপরোয়া, চরম নিষ্ঠুর, হেলকাকে বলতে হবে ডানা কাটা এক ডাইনি। হাসতে হাসতে খুন করতে পারবে এই মেয়ে। এরা প্রত্যেকে দুঃসাহসী, দুর্বিনীত, অপ্রতিরোধ্য ও দুর্দমনীয়। দয়া মায়া কি জানে না, বিবেকহীন। জেমি যেহেতু ওদের লক্ষ্য অর্জনের পথে অন্তরায়, তাই যেভাবে হোক সরিয়ে দিতে চাইবে। সেটা হতে পারে পিস্তলের গুলিতে, ছুরির ঘায়ে কিংবা বিষ প্রয়োগে। কিভাবে রাস্তা পরিষ্কার হলো ব্যাপার নয়, কাজ ছাড়াই হচ্ছে আসল কথা। তবে এর সঙ্গে আরও একটা ব্যাপার আছে।
শুধু সম্পত্তি, সব নয়, অপরিসীম ঘৃণা। টেভোলিয়ানদের প্রতি ঘৃণা। ব্যক্তি জেমির প্রতি এত ঘৃণা, আক্রোশ বা প্রতিহিংসা থাকতো না শুধু যদি নামের পিছনে টেভোলিয়ানটা না থাকতো। সেক্ষেত্রে ওর প্রতি মেনসেল বা শেখেরদের কারোরই আগ্রহ থাকতো না। এটাই হচ্ছে বাস্তবতা। টেভোলিয়ান নামটাই যত নষ্টের গোড়া। তাই ওকে খুন করতে পারলে আনন্দ ও সন্তুষ্টি অনুভব করবে ওরা। শত্রুর শেষ দেখতে পাবে বলে উৎফুল্ল ও উল্লসিত হবে। প্রতিপক্ষে কয়েকজন মানুষ, সঠিক সংখ্যা জেমির জানা নেই, কিন্তু এদিকে ও একা, একেবারে একা। পানি ফুটতে শুরু করেছে। নিচু হয়ে কেতলিতে কফির গুঁড়ো ছেড়ে দিল জেমি। একটু পর কফি তৈরি হতে মগে ঢেলে চুমুক দিল। কড়া কালো কফি। বেশ চাঙ্গা বোধ হলো নিজেকে। পানির কয়েক ফোঁটা ফেলে দিল পড়ে থাকা কয়লার উপর। তার আগে আগুন নিভিয়ে ফেলেছে। তবে এখন আর তেমন গ্রাহ্য করছে না। কেউ যদি ওর পরিত্যক্ত ক্যাম্প আবিষ্কার করুক না, এমন কিছু যাবে আসবে না। বেশ কয়েকবার উঠে দাঁড়ালো ও ওষের কিনারা থেকে মাথা উঁচিয়ে চারপাশ নিরীক্ষ করল। ও ওষের তলায় গজিয়ে ওঠা ঘাসের সদ্ব্যবহার করছে ওর ঘোড়া দুটো। একটু পর যখন লোয়ানের দুই কান খাড়া হয়ে যেতে দেখল, জেমি তখন কাপে কফি ঢালছে। সামলে নিতে বেশিক্ষণ লাগলো না। মিনিট পূর্ণ হওয়ার আগেই কাজ সম্পন্ন করে ফেলল। দু হাতের তালুতে মাটি তুলে নিয়ে আগুনের উপর ছিটিয়ে দিল। এখন আর চট করে বোঝা যাবে না যে এখানে আগুন ধরানো হয়েছে। চারপাশে একবার চকির দৃষ্টি চালিয়ে দেখে নিল ক্যাম্পে কোথাও স্পষ্ট কোনো চিহ্ন পড়ে আছে কিনা। কিন্তু তেমন কিছু চোখে পড়ল না। অস্পষ্ট কিছু ট্র্যাক রয়ে যাচ্ছে বটে। ট্র্যাক আর যত বড় শিয়ানা বা দক্ষ হোক, এ থেকে রাইডারের পরিচয় আজ করা মুশকিল হবে। শেষে কফির মগ হাতে ও ওষের পারে চলে এলো। ঢালু পাড়ের কিনারা বরাবর উকি দিল। কিছুই দেখতে পেল না। দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আছে রোয়ানটা। খেয়াল করলো জেমি। নাকের পাটা ফুলে গেছে ওটার। অযথা উদ্বিগ্ন বা উত্তেজিত হওয়ার কথা নয় ওটার। গত কয়েক বছরে জেনে গেছে জেমি, নিশ্চয় একটা কিছু আছে। চোখ রাখিস বয়, নিচু স্বরে বলল। রাইফেল তুলে নিয়ে রাইফেল তুলে নিয়ে ড্র বরাবর আরও একটু এগিয়ে গেল জেমি। বাম হাতে এখনো রয়েছে কফির কাপ। যাই ঘটুক, কফির স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করবার ইচ্ছে নেই ওর। যদিও অবস্থা দেখে মনে হচ্ছে ঝামেলা হতে পারে। আসুক, প্রয়োজনে কফির কাপ ফেলে দিয়ে হোলিস্টার থেকে পিস্তল তুলে নিতে পারবে। অনেকক্ষণ চোখ রেখেও সন্দেহজনক কিছু দেখতে পেল না। সবে একেবারে সব একেবারে স্বাভাবিক। দৃষ্টিসীমায় এমনকি একটা জন্তু বা সরীসৃপও নেই। ফিরে গিয়ে শূন্য কাপ ভরে নিল জেমি। কেতলি খালি করে তার উপর বালি বিছিয়ে দিল, যাতে বোঝা না যায় যে এখানে আগুন ধরানো হয়েছে কিংবা কোনো তরল ফেলা হয়েছে। এবার ঘোড়ার পিঠে গিয়ার চাপালো। রাইফেল স্যাডল বুটে ঢুকিয়ে রেখে ঘোড়া দুটোকে লাগাম ধরে হাঁটিয়ে নিয়ে চলল। ও সে শুকনো তলা ধরে এগোতে থাকলো। কেউ যদি দূর থেকে ওর উপর চোখ রেখে থাকে, কিছুটা হলেও ধন্দে পড়ে যাবে কিংবা আদৌ ওকে টেরেস করতে পারবে না। প্রায় ৮ মাইল এভাবে এগোলো। তারপর ও এসে পড়া এক ড্র ধরে সরে এলো। ক্রমে উত্তর পূর্বে এগোচ্ছে। উচ্চতা বাড়তে বাড়তে একসময় ড্রটার সমতল জমির বুকে মিশে গেল। ড্র ধরে এগোনোর সময় কয়েকবার থেমে চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি চালালো ও, কিন্তু তেমন কিছু দেখতে পেল না। পেরির বুকে গোধূলির আবছা আলো। খুব বেশি দূর দৃষ্টি যায় না। শিগগিরই অন্ধকার নামবে। বিধবার বাড়ির জানালায় যেমন মাত্র একটা বাতি টিমটিম করে জ্বলে, তেমনি বিস্তীর্ণ আকাশের বুকে ম্লানভাবে জ্বলছে একটা তারা, যেন ঝুলে আছে কোনো রকমে। পশ্চিমের পাহাড় চেরানি থেকে ধেয়ে আসা ঝিরঝিরে সতেজ ও ঠান্ডা বাতাস বইছে। ইচ্ছে মতো ছুটতে অধীর হয়ে আছে ঘোড়া দুটো। অস্থির পা ফেলছে। অজ্ঞাতা পূব দিকে ঘোড়া ছোটালো জেমি। সামনে জাকিয়ে বসছে গোধূলির অন্ধকার। পিছনে অস্বাভাবিক উজ্জ্বল দেখাচ্ছে আকাশ।
শেষ লগ্নের আলো লুকোচুরি খেলছে মেঘের পাহাড়ের সঙ্গে, গোলাপি ও লাল করে তুলেছে পাহাড়গুলোকে। আর সোনালি আলোকছটা তীরের মতো নিক্ষিপ্ত হয়েছে দিগন্তে লুকিয়ে পড়া অস্তমান সূর্য থেকে। কি অদ্ভুত সৌন্দর্য! বারবার পিছনে ফিরে তাকাচ্ছে জেমি, জানতে চায় কেউ অনুসরণ করছে কিনা। একই সঙ্গে অতুলনীয় সৌন্দর্য উপভোগ করছে, তবে কিছুটা শঙ্কিতও বোধ করছে, যেহেতু বৈরী পশ্চিমের সৌন্দর্যে অবগাহনের ফুরসতে বিপদ আসতে দেরি হয় না, বরং চমক ভাঙবার আগেই এসে পড়ে। অপ্রস্তুত লোকটা তখন চরম বিপদে পড়ে যায়। ইন্ডিয়ান এলাকা ছাড়িয়ে আসেনি জেমি। গোধূলি লগ্ন বা ভোরে আক্রান্ত হওয়ার মোক্ষম সময় ইন্ডিয়ানদের আক্রান্ত হওয়ার মোক্ষম সময় ইন্ডিয়ানরা এ দুটো সময়ে হামলা করতে পছন্দ করে। ভোজবাজির মতো উদয় হয় ওরা, সাদা মানুষকে চমকে দেয় এবং ফেয়ারের আলো আধারিত সর্বোচ্চ সুবিধা নিয়ে স্বার্থ হাসিল করে। তাই সময়ের কাজটা সময়ে সারতে হয়, প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে হয়। টানা ছোটাছুটি বা দীর্ঘ ভ্রমণ আসলে অর্থহীন, যদি না কেউ থিতু হয়। জীবনের অর্থই কোনো কিছু গড়বার মধ্যে, কিছু হওয়ার মধ্যে। এসবের কিছুটা জেমি শিখেছে ওর বাবার কাছে, আর বাকিটা লুই পিরেজের কাছে। বাইরে থেকে যতই কাঠখোট্টা দেখাক, আসলে হোটেল মালিক পুরোদস্তুর আবেগপ্রবণ মানুষ। রাতের অন্ধকারে এগিয়ে চলল জেমি ট্যাভলিয়ান। একা পূব দিকে চলেছে, ভাবছে ডস সিটিতে চলে যাবে। রেল রোড আছে ওখানে, ট্রেনে চললে অনেক দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে। রাইডিংয়ের ঝক্কি সামলাতে হবে না। আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বোধহয় কম। তবে ডস সিটির অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় জেমি। অনুমান বশে এগোতে থাকলে জানে সামান্য দেরি হলেও ঠিক পৌঁছে যাবে। অন্ধকার পুরোপুরি জাগিয়ে বসবার পরও টানা 1 ঘন্টা এগিয়ে চলল জেমি। তারপর ক্যাম্প করবার মতো জুৎসই জায়গা খুঁজতে লাগলো। যেখানে সেখানে তো রাত কাটানো যাবে না। 2 ঘোড়ার জন্যে কিছু ঘাস আর পানি থাকতে হবে, এবং নিরাপত্তার দিকটাও অগ্রাহ্য করা যাবে না। ক্যাম্পের জায়গাটা টেইল থেকে একটু দূরে হলে সোনায় সোহাগা হয়। আরও 1/2 ঘন্টা পর চলনসই একটা জায়গা দেখতে পেল। পেরির মাঝে নিচু জায়গা, কিনারায় বেশ কিছু গাছ জন্মেছে। একপাশে ঝর্ণা রয়েছে, ঝর্ণা থেকে দূরে নিচু গর্তে পানি জমছে। ঘোড়া দুটোর দিকে তীক্ষ্ণ নজর রেখেছে জেমি, কিন্তু ওদের আচরণে মনে হলো না ধারে কাছে কারো উপস্থিতি টের পেয়েছে বা কোনো অস্বাভাবিকতা আজ করতে পেরেছে। কিন্তু ঝুঁকি নিতে রাজি নয় জেমি। পিস্তল হাতে এগিয়ে চলল, গতি কমিয়ে এনেছে, যে কোনো বিপদ বা ঝামেলার জন্য তৈরি। যদিও আশা করছে তেমন কিছু হবে না। প্রথমে একটা পোল করাল চোখে পড়ল, তারপর লিন টু বান, এবং সেটা ছাড়িয়ে একটা ডাগ আউট, যার সামনে পাথরের চেলাম বসিয়ে মজবুত দেয়াল তৈরি করা হয়েছে। ঘোড়া দুটো পানির উপস্থিতি টের পেয়ে অস্থির হয়ে পড়েছে। তেষ্টা পেয়েছে ওদের। ঝর্ণার কিনারে চলে গেল প্রাণী দুটো, পানিতে মুখ ডুবিয়ে দিল। এদিকে চোখ কান নাক সজাগ জেমির। সামান্য শব্দ শুনতে বা ঘ্রাণ পেতে উদগ্রীব।